नमस्कार श्रोता बंधुरा आमी स्वागता एसो गल्प शोनाई चैनेलेर आजकेर गल्पेर आसरे सबाइके स्वागत जानिए शुरू करछि हिमाद्री किशोर दाशगुप्त रचित रहस्य गल्प विषेर छोबल एर चतुर्थ पर्व। हासपाताल थेके दक्षिण कलकाताय निजेदेर बाड़ी फिरते किटिदेर प्राय माझरात हये गेछिलो। टीना सकाल 7टा नागाद घुम भेंगे देखलो किटी कफी मग हाथे ब्यालकनिते दाड़िये आछे, मुखटा थमथम करछे। टीना ताड़ाताड़ी बिछाना छेड़े उठे बोलल, कि रे ओदिकेर कोनो खबर आछे? किटी जवाब दिल, भोर 5टा नागाद सञ्जीवन फोन करेछिलेन। गतकाल रात 1:30 नागाद मनसा एक्सपायर करेछे। टीना जिज्ञेस करल, आमरा कि ताहले आज नीलगंज जाबो? किटी बोलल, ना आज आर ओखाने गिये तेमन लाभ हबे ना। सञ्जीवन बाबुर बाड़ीते फिरते फिरते सम्भवत रात हये जाबे। हासपाताले दुपुरे बडी पोस्टमर्टेम हबे, तारपर बडी रिलिज हबे। एखानेई दाहकार्य मिटिये तारपर बाड़ी फिरबेन सञ्जीवन आर मनसार बर। एरपर एकटु थेमे किटी बोलल, आमार मन बोलछे मनसार मृत्युटा निछक एक्सिडेंट नय, अन्य किछु ब्यापार आछे एर मध्य। तोर खेयाल आछे काशीनाथ चक्रवर्ती सेदिन कथा प्रसंगे बोलेछिलेन मनसार माथाय लाठी पड़बे। शंखचूड़ेर शंख लागा जे ओ देखे फेलेछे। ओर कथाटा सम्भवत पागलेर प्रलाप छिलो ना। मनसा जे खून होते पारे ता कि आगाम आज करेछिलेन बृद्ध? निश्चयई ताई। आमार आरो धारणा मनसार शंखचूड़ेर शंख लागा ब्यापारटार मध्य आरो अन्य किछु लुकिये आछे। मनसा तो आर नेई, यदि बृद्धर मुख थेके किछु जाना जाय। किटी एरपर बोलल, तुई स्नान टान सेरे तैरी हये ने, 1 घंटार मध्येई आमरा बेरोबो। टीना बोलल, कोथाय जाबी? किटी जवाब दिल, मिस्टर बुधियार काछे, एकटु आगेई फोन करेछिलाम, 9टाय ओर अफिसे अपॉइंटमेंट। टीना बोलल, आमरा सांबादिकेर परिचये जाबो तो? किटी बोलल, ना निजेदेर परिचय नियेई जाबो। एबार स्ट्रेट बैटे खेलते हबे, नइले जे प्रश्नगुलो ताके करते चाइ सेगुलो करा जाबे ना। नेट सार्च करे मिस्टर बुधियार प्रोफाइलও पेये गेलाम। जा बुझलाम मिस्टर बुधिया सञ्जीवन बाबुर मतो शुधु सापेर विषेरই कारबार करेन ना, बायोभेनाम बा जैव विषेर ব্যাপারে তিনি একজন নামকরা বিশেষজ্ঞ। বেশ কটা বইও আছে তার লেখা। বায়োভেনাম নিয়ে তার বেশ কিছু আর্টিকেলও আপলোড করা আছে তার ফেসবুক পেজে। লোকটা পণ্ডিত মানুষ। ঠিক সময়ে তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল কিটিরা। জায়গাটা খুঁজতে খুব বেশি বেগ পেতে হলো না তাদের। শিয়ালদার কাছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তার অফিস একটা পুরনো বাড়িতে। পুরনো দিনের অন্ধকার কাঠের সিঁড়ি বেয়ে কিটিরা ওপরে উঠে এলো। দারোয়ানকে মনে হয় মিস্টার বুধিয়া তাদের আসার কথা বলেই রেখেছিলেন। তাকে কার্ড দেখাতেই লোকটা আইয়ে ম্যাডাম বলে তাদের অফিসের ভিতর নিয়ে গেল। অনেক কজন কর্মচারী কাজ করছেন অফিসে। কিটিরা যখন মিস্টার বুধিয়ার চেম্বারের সামনে এসে দাঁড়ালো তখন টিনার ঘড়িতে ঠিক 9টা বাজে। দরজার গায়ে একটা নেম প্লেটে লেখা আছে, মিস্টার প্রশান্ত বুধিয়া, এমএসসি, পিএইচডি, এমডি, অ্যাঞ্জেন বায়োকেমিক্যাল। দরজা ঠেলে ভিতরে ঢুকলো কিটিরা। সুদৃশ্য চেম্বার, ভিতরে এসি চলছে। কাঁচ ঢাকা বিরাট বড় একটা টেবিলের একপাশে অনেকগুলো গদি সাটা চেয়ার, আর অন্য পাশে নিজের চেয়ারে বসে আছেন মিস্টার বুধিয়া। তার পরনে সাদা বুশ শার্ট, চোখে সোনালি ফ্রেমের চশমা, ফর্সা সৌম্যদর্শন, তবে মাথার চুলে পাক ধরেছে। ভদ্রলোককে ষাটোর্ধ্ব বলেই মনে হলো কিটিদের। কিটি তার ভিজিটিং কার্ডটা বাড়িয়ে দিল মিস্টার বুধিয়ার দিকে। তিনি ইশারায় তাদের চেয়ারে বসতে বলে কার্ডটা ভালো করে দেখে বললেন, ক্যাটরিনা ইনভেস্টিগেশন এজেন্সি। ক্যাটরিনা সেনকে? কিটি মৃদু হেসে বলল, আমি কিটি, ক্যাটরিনা। ভদ্রলোক হেসে বললেন, তা আমার কাছে হঠাৎ গোয়েন্দাদের আগমন কেন?
কিটি জবাব দিল, সঞ্জীবন স্নেক ফার্মের মিস্টার সঞ্জীবনকে আপনি নিশ্চয়ই চেনেন। আমরা ওর ওখানে একটা ইনভেস্টিগেশনের কাজ করছি, সে ব্যাপারেই আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। ভদ্রলোক কয়েক মুহূর্ত কিটিদের দিকে তাকিয়ে থেকে প্রথমে বললেন, কি ইনভেস্টিগেশন আপনারা ওখানে করছেন তা আমি আপনাদের জিজ্ঞেস করব না, কারণ আমি জানি সেটা আপনি আর আপনার ক্লায়েন্টের গোপন ব্যাপার। তবে একটা জিনিস আপনাদের জিজ্ঞেস না করে পারছি না, গোয়েন্দারা যেখানেই যান সেখানেই কি তারপর কোনো দুর্ঘটনা ঘটে? কিটি বলল, মানে? বুধিয়া এরপর কিটিদের বেশ অবাক করে দিয়ে বললেন, মানে আপনারা স্নেক ফার্মে গেলেন আর তারপরই বউটা সাপের কামড়ে মারা গেল, তাই জিজ্ঞেস করছি। কিটি তার কথা শুনে একটু অবাকভাবেই বলল, তার মানে আপনি ওখানকার সব খবরই রাখেন? মিস্টার সঞ্জীবন বা ওখানকার কেউ আপনাকে ফোন করেছিলেন? ভদ্রলোক মৃদু হেসে বললেন, ফোন একজন করেছিলেন ঠিকই, তবে তার সঙ্গে ওই স্নেক ফার্মের কোনো যোগাযোগ নেই। কে করেছিলেন, কেন করেছিলেন সে কথা আমি আপনাদের পরে বলছি, তবে তার আগে আমাকে যে প্রশ্নগুলো করবেন বলে এসেছিলেন সেগুলো করুন, দেখি তার উত্তর আগে দিতে পারি কি না। কিটি বুঝতে পারল মিস্টার বুধিয়াও স্টেট ব্যাটে খেলা পছন্দ করছেন। কিটি হেসে বলল, ঠিক আছে, তবে তাই করি। দিন পাঁচেক আগে কি আপনি সঞ্জীবনবাবুর স্নেক ফার্মে গিয়েছিলেন? কেন গিয়েছিলেন সে ব্যাপারে যদি একটু আলোকপাত করেন। বুধিয়া প্রশ্ন শুনে হেসে বললেন, টেপ রেকর্ডার এনেছেন? শুনেছি গোয়েন্দারা টেপ রেকর্ডারে এসব ইন্টারভিউ রেকর্ড করে পরে তা শোনেন, কারো কথায় কোনো অসঙ্গতি আছে কি না তা ধরার জন্য। এনে থাকলে তা স্বচ্ছন্দে টেবিলে রাখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। ভদ্রলোকের কথায় মৃদু খোঁচা আছে ধরতে পেরে কিটি বলল, না, টেপ রেকর্ডার নেই। এ ব্যাপারে নিজের শ্রবণশক্তি আর স্মরণশক্তি এ দুটোর ওপরই বেশ আস্থা আছে আমার। আপনি বলুন। মিস্টার বুধিয়া বললেন, ভেরি গুড, আপনার কনফিডেন্স আছে দেখছি। হ্যাঁ, আমি সেদিন গিয়েছিলাম ওর ওখানে, আগেও 3-4 বার ওই বাড়িতে গেছি। আমি তো বায়োভেনাম নিয়ে কাজ করি, একটা গবেষণার ব্যাপারে আমার কালাজ সাপের বিষের দরকার ছিল। আমার নিজস্ব স্নেক পার্কে কালাজ নেই, তাই ওর বিষ সংগ্রহের ব্যাপারে সঞ্জীবনের কাছে গিয়েছিলাম। ওর কাছে কালাজ আছে, কিন্তু কাজ হলো না। ও কিছুদিন আগেই নাকি বিষ ভেঙেছে সাপটার, আর সেটা বিক্রিও হয়ে গেছে। কিটি বলল, শুনেছি সাপের বিষ নিয়ে লক্ষ লক্ষ টাকার কারবার হয়। আপনারা দুজন একই পেশায় আছেন, আপনার বা এ পেশায় নিযুক্ত অন্যদের সঙ্গে সঞ্জীবনবাবুর ব্যবসায়িক সম্পর্ক কেমন? তিনি বললেন, সম্পর্ক মানে ব্যবসায়িক কোনো রেষারেষি আছে কি না জানতে চাচ্ছেন তো? না, আমার সঙ্গে ওর কোনো রেষারেষি নেই, আর এ পেশাতে খুব অল্প পরিমাণ মানুষই নিযুক্ত, ক্রেতার পরিমাণ অনেক বেশি, বিক্রেতা হাতে গোনা, তাই রেষারেষির সম্ভাবনাও কম। আর এ ব্যাপারে আমি নিজের সম্পর্কে একটা কথা বলি আপনাকে। আমি প্রথমে গবেষক, তারপর ব্যবসায়ী। গবেষণার বিপুল খরচ নির্বাহের জন্য ব্যবসাটা করতে হয় আমাকে। কিটি এরপর জানতে চাইল, আপনি তো বেশ কয়েকবার ও বাড়িতে গেছেন, নিশ্চয়ই ও বাড়ির সবার সঙ্গে আপনার পরিচয় আছে? মিস্টার বুধিয়া এরপর বললেন, সঞ্জীবনের সঙ্গে আমার নিছকই ব্যবসায়িক সম্পর্ক, তার বাইরে তার বাড়িতে কে কে আছেন তা আমার কাজের মধ্যে ঠিক পড়ে না। আমি জানি না ও বাড়িতে কে কে থাকেন বা কে কি করেন। হ্যাঁ, সঞ্জীবনের অ্যাসিস্ট্যান্ট ব্যবসার কাজে কয়েকবার আমার কাছে এসেছে। নীলকণ্ঠ বলে এক ভদ্রলোক আমার ফার্মের জন্য ব্যাংক সাপ্লাই দেন, তিনি ও গ্রামেই থাকেন, ও বাড়িতে তার যাতায়াত আছে। তবে 2 দিন আগে একজন এসেছিল আমার সঙ্গে দেখা করতে, আমি জানতাম না তারা এখন ও বাড়িতে আছে। কে, কারা? জানতে চাইল কিটি। অরিত্র মহন্ত বলে একটা ছেলে, ওকে অবশ্য আমি দেখিনি,
ওর বাবার সঙ্গে ব্যবসায়িক সূত্রে বছর 7-8 আগে আমার যোগাযোগ ছিল। তারপর ব্যবসায় যেমন হয়, কাজ মেটার সঙ্গে সঙ্গে যোগাযোগ বন্ধ। শুনলাম ওর বাবা নাকি 1 বছর হলো একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনিরুদ্ধ মহন্ত স্ত্রী মানে ওর মা আর ও নাকি তারপর সঞ্জীবনী স্নেক ফার্মে এসে আছে। সঞ্জীবনী এনেছে, কিন্তু ওরা নাকি ওড়িশার ভিতরকণিকায় আবার ফিরে যাবে তাদের ফার্মে। তবে তারা আর পৈতৃক ব্যবসা করবে না, সেখানে বেশ কিছু দামি সাপ এখনও আছে। আমি সাপগুলো কিনতে আগ্রহী নাকি সে ব্যাপারে জানতে এসেছিল। আপনার সঙ্গে তো যোগাযোগ ছিল না, সে কি করে আপনার খোঁজ পেল? আমি শেষ যেদিন ও বাড়িতে যাই সেদিন আমাদের কথাবার্তার সময় একবার ঘরে ঢুকেছিল ছেলেটা। সে সময় সঞ্জীবন আমাকে মিস্টার বুধিয়া বলে সম্বোধন করেছিল কথার ফাঁকে। আমার ল্যান্ডলাইন নম্বরটা নাকি ওর মার কাছে ছিল অনিরুদ্ধর ডায়েরিতে। তবে আমার কাছে ওর আসার ব্যাপারটা ছেলেটা গোপন রাখতে অনুরোধ করেছে সঞ্জীবনের কাছে। নিতান্ত প্রয়োজন না হলে আশা করি আপনারাও ব্যাপারটা গোপন রাখবেন। কিটি বলল, আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি সাপ কেনার ব্যাপারে কি বললেন ছেলেটাকে? আপত্তি না থাকলে বলবেন। সঞ্জীবনবাবুর কাছে এটাও গোপন থাকবে। বুধিয়া জবাব দিলেন, আমি বললাম এ ব্যাপারে আমি এখনই কিছু বলতে পারছি না, পরে যেন ওরা আমার সঙ্গে যোগাযোগ করে। শুনলাম ওর মাই নাকি ওকে আমার কাছে পাঠিয়েছেন। একজন বেয়ারা ট্রে নিয়ে ঘরে ঢুকলো, কফি আর বিস্কিট। মিনিট খানেকের জন্য ছেদ পড়ল কিটিদের আলোচনায়। তারপর কিটি আবার শুরু করলো, আচ্ছা, অরিত্রর বাবা কীরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে সে ব্যাপারে ও কিছু বলেছে আপনাকে? চায়ের কাপে একটা লম্বা চুমুক দিয়ে মিস্টার বুধিয়া বললেন, অ্যাক্সিডেন্ট মানে সাপের কামড়। তবে ছেলেটা নেশাগ্রস্ত, সম্ভবত সাপের বিষেরই নেশা করে। এই নেশা দুর্লভ, তবে স্নেক ফার্মের সঙ্গে যুক্ত কেউ কেউ এই নেশা করে। এই নেশা কোকেনের নেশার মতো। ছেলেটা এ ব্যাপারে অসংলগ্ন কথা বলল। সে বলল, একটা মরা সাপ নাকি জ্যান্ত হয়ে উঠে ওর বাবাকে কামড়েছিল। কী সাপ তার নাম অবশ্য বলতে পারেনি ও। মরা সাপ? কিটির হাতের কাপ থেকে আর একটু হলে কফি ছলকে পড়ছিল। হ্যাঁ, মরা সাপ। ছেলেটা তো তাই বলল। নেশাখোরের কথা আর কি, হেসে ফেললেন ডক্টর বুধিয়া। বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে এরপর কিটি জিজ্ঞেস করল, এবার আপনি বলুন, মনসা অর্থাৎ স্নেক ফার্মের যে মেয়েটিকে সাপে কেটেছে তার খবর আপনি জানলেন কিভাবে? বুধিয়া বললেন, অনেক সময় সরকারি লোকদেরও কোনো কোনো বিষয় বাইরের এক্সপার্টদের সাজেশন নিতে হয়। তাই ডাক্তারদের যে টিম বউটাকে অ্যাটেন্ড করে তার মধ্যে শশাঙ্কও ছিলেন। সাপের বিষে প্রোটিন থাকে। এক ধরনের বিষ স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়, যেমন কেউটে, কালাজ বা গোখরোর বিষ। একে বলে নিউরোটক্সিন। আর অন্যটা হলো হিমোটক্সিন, যা থাকে চন্দ্রবোড়ার বিষে। এ বিষ ব্লাড সেলকে ভেঙে দেয়। কিন্তু মজার ব্যাপার হলো, নিউরোটক্সিন আর হিমোটক্সিন আমাদের দেশে একসঙ্গে দেখা না গেলেও মেয়েটার সিমটম যা ছিল তাতে দুটোরই প্রাদুর্ভাবে মেয়েটার মৃত্যু ঘটেছে ওদের ধারণা। মেয়েটাকে সাপে কাটার পরপরই নাকি পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম দেওয়া হয়েছিল, যা সাধারণ বিষধর সাপের বিষের অব্যর্থ প্রতিষেধক। এই অ্যান্টিভেনাম সিরাম দেওয়ার 8 ঘন্টা পর শঙ্খচূড় সাপে কাটা রোগীকে উঠে বসে আমি চা খেতে দেখেছি, কিন্তু মেয়েটার ক্ষেত্রে তা কার্যকর হয়নি। বিষটা যে সাপের তাতে সন্দেহ নেই, কিন্তু সেটা কি তা জানবার জন্যই আমার শরণাপন্ন হয়েছেন ডাক্তার শশাঙ্ক। সাপটা মেয়েটার হাতের যেখানে কামড়েছিল, মেয়েটার জীবিতাবস্থায় সেখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করে রেখেছেন ডাক্তার শশাঙ্ক। তিনি সেটা আমার কাছে পাঠাচ্ছেন। ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখি কিছু বলতে পারি কি না। কিটি বলল, ওটা পরীক্ষা করতে কত সময় লাগবে? আমাদের ফলাফলটা বলতে কোনো আপত্তি আছে? ডক্টর বুধিয়া বললেন, না, আপত্তির কিছু নেই।
আর একটু পরই হাসপাতালের লোক এসে ব্লাডটা দিয়ে যাবে। আশা করছি আজ রাতেই পরীক্ষার ফলাফলটা আপনাদের বলে দিতে পারবো। আর কোনো প্রশ্ন? কিটি হেসে বলল, না, আপাতত আর কোনো প্রশ্ন নেই আমার। আপনার থেকে অনেক দরকারি কথা জানলাম। রাতে পরীক্ষার ফল জানার জন্য আপনাকে ফোন করব। মিস্টার বুধিয়া এবার হেসে বললেন, তবে আমাকেও কিন্তু আপনাদের সন্দেহ তালিকার বাইরে রাখবেন না। আমার ধারণা ওই মেয়েটার মৃত্যুটা আপনাদের কাছে সন্দেহজনক লাগছে। আমিও কিন্তু বিষের কারবারি। খুনটা আমিও করতে পারি। দেখুন কোনো প্রমাণ পান কি না। তবে এই কেসে কোনো সাহায্যর প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আমি সাহায্য করব। আমার একঘেয়ে জীবনে গোয়েন্দাদের সাহচর্যে কিছু বৈচিত্র্য আসবে। কিটিও হেসে বলল, আমি মোটেও আপনাকে সন্দেহ তালিকার বাইরে রাখছি না। তবে সাহায্য করবেন জানালেন বলে ধন্যবাদ। মিস্টার বুধিয়া বললেন, আপনাদেরও ধন্যবাদ। একদিন চলুন না আমাদের ফার্মে। সাপ ছাড়াও আরও কিছু প্রাণী আছে সেখানে। আমি বায়োভেনাম নিয়ে গবেষণা করি। সাপেই শুধু বায়োভেনাম নেই, ফার্মে সাপ তো আছেই, তাছাড়া আছে কাঁকড়া বিছে, মাকড়সা, পিঁপড়ে এবং কয়েক প্রজাতির মাছও, যাদের বিষ সাপের বিষের চেয়ে কম মারাত্মক নয়। চলুন একদিন। কিটি চেয়ার ছেড়ে উঠে বলল, হ্যাঁ, নিশ্চয়ই যাব একবার। বাড়ি ফেরার পথে ড্রাইভ করতে করতে কিটি বলল, একবার ভাবছিলাম আজ রাতেই সঞ্জীবনবাবুর ফার্মে যাব, কিন্তু মিস্টার বুধিয়ার পরীক্ষার ফলটা জানা জরুরি। জেনে কাল ভোরেই নীলগঞ্জ যাব। তবে একটা ব্যাপার, সঞ্জীবন, অরিত্র আর তার মার সম্পর্কে মিথ্যা পরিচয় দিলেন কেন? তারা তো সঞ্জীবনের কেউ হয় না। সঞ্জীবন তাদের ও বাড়িতে হঠাৎ এনে রাখলেন কেন? তবে মিস্টার বুধিয়ার কথা শুনে একটা ব্যাপার মনে হলো। সঞ্জীবনবাবুর সঙ্গে নিশ্চয়ই সম্পর্কে চিড় ধরেছে অরিত্র আর তার মায়ের, নইলে তারা গোপনে মিস্টার বুধিয়ার সঙ্গে যোগাযোগ করতেন না। টিনা জানতে চাইল, মিস্টার বুধিয়াকে কি মনে হলো তোর? কিটি হেসে বলল, পণ্ডিত মানুষ, স্পষ্ট বক্তা, যদিও আমি ওনাকেও সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। বাড়ি ফিরে আসার পর কিটি সারাদিন প্রায় ডুবে রইল তার ল্যাপটপ নিয়ে। বেশ কয়েকবার সে সঞ্জীবনকে মোবাইলে ধরার চেষ্টা করেছিল, কিন্তু তার মোবাইলের সুইচ অফ। সম্ভবত চার্জ শেষ হয়ে গেছে মোবাইলের। দিন শেষ হয়ে গেল এক সময়। সন্ধ্যাটা বই পড়ে কাটালো কিটি। ফেরার পথে কলেজ স্ট্রিট থেকে সাপ নিয়ে লেখা একটা বই খুঁজে এনেছে কিটি। সর্প বিশেষজ্ঞ রস হোয়াইটেকারের লেখা একটা বই। নানা ধরনের সাপের ব্যাপারে লেখা আছে সে বইয়ে। রাত 10টা নাগাদ মোবাইল বেজে উঠল কিটির। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো ডক্টর বুধিয়ার গলা। হ্যালো। কিটি বলল, হ্যাঁ, আমি ক্যাটরিনা বলছি, বলুন। বুধিয়া ওপাশ থেকে বললেন, পরীক্ষা হয়েছে। বিষটা যে সাপের তাতে সন্দেহ নেই, তবে সাপটা এদেশের পরিচিত কোনো সাপ নয়। গোখরো, চন্দ্রবোড়া বা কেউটে নয়। যদিও কামড়ের দাগটা নাকি গোখরোর মতোই ছিল। এ ব্যাপারে আর কিছু তথ্য পেলে আপনাকে পরে জানাবো। সংক্ষিপ্ত কথা বলে ফোনের লাইন কেটে দিলেন তিনি। কিটি মনে মনে বলল, এমনও তো হতে পারে ওই সাপটা ন্যাট্রিক্স। কিটি টিনাকে বলল, কাল সকালে আমরা সাপের বাসায় যাচ্ছি। সঞ্জীবনবাবুকে রাজি করাতে হবে যাতে তিনি ওই ন্যাট্রিক্সের বিষ আমাদের কিছুটা সংগ্রহ করে দেন। ঠিক হলো, পরদিন ভোর 5টায় বেরিয়ে পড়বে তারা। ভোরে উঠবে বলে তাড়াতাড়ি খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিল তারা দুজনেই। কিন্তু ভোর 4টে নাগাদ কিটির ঘুম ভেঙে উঠে বসার সঙ্গে সঙ্গেই কিটির মোবাইল বেজে উঠল। ওপারে সঞ্জীবনবাবুর অ্যাসিস্ট্যান্ট নিরুপমের গলা শোনা গেল। গতকাল রাতে মেডিকেল কলেজে মনসাকে অ্যাডমিট করার পর নিরুপম কিটির নম্বরটা নিয়েছিল। সে যা বলল তাতে চমকে উঠল কিটি। নিরুপম বলল, স্যারকে সাপে কেটেছে, উনি জ্ঞান হারিয়েছেন। আমরা স্যারকে মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছি, রওনা হয়ে গেছি, ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছবো। সম্ভব হলে আপনারা আসুন। লাইনটা কেটে গেল। এরপর
বিস্ময়ের ঘোর কাটতে বেশ কিছুটা সময় লাগলো কিটির। তারপর সে একটু দোনামোনা করে একটা নম্বর ডায়াল করলো। রিং হচ্ছে। কয়েক মুহূর্ত পরই ওপাশ থেকে ঘুম জড়ানো গলায় কল রিসিভ করলেন একজন। হ্যালো। কিটি এপাশ থেকে বলল, সরি ডক্টর বুধিয়া, ভোর রাতে আপনাকে বিরক্ত করছি। দুঃসংবাদ আছে, সঞ্জীবনবাবুকে সাপে কেটেছে। মেডিকেলে আনা হচ্ছে ঘণ্টাখানেকের মধ্যেই। আমরা ওখানে যাচ্ছি। আপনি একবার আসতে পারবেন ওখানে? মিস্টার বুধিয়ার ঘুমন্ত ভাবটা যেন কেটে গেল। ওপাশ থেকে গলা শোনা গেল, ঠিক আছে, আমি পৌঁছে যাচ্ছি। কিটি এরপর ঘুম থেকে তুলল টিনাকে। 5:30 নাগাদ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল তারা। ঠিক 6টায় মেডিকেল কলেজে পৌঁছে গেল কিটিদের গাড়ি। ইমার্জেন্সির সামনে গাড়ি থেকে নেমেই কিটিরা দেখতে পেল মিস্টার বুধিয়াকে। তার সঙ্গে সাদা অ্যাপ্রন পরা একজন প্রবীণ ডাক্তার। মিস্টার বুধিয়া ভদ্রলোকের সঙ্গে কিটিদের পরিচয় করিয়ে বললেন, ইনি ডক্টর শশাঙ্ক রায়। এর মিনিট 10 মধ্যেই ইমার্জেন্সির সামনে এসে দাঁড়ালো সঞ্জীবনবাবুর ইউএমভিটা। গাড়িতে নিরুপম, গেটকিপার, নীলকণ্ঠবাবু আর অচৈতন্য সঞ্জীবন। স্ট্রেচার রেডি ছিল। গাড়ি থেকে নামিয়ে সঞ্জীবনকে হাসপাতালের ভিতরে নেবার জন্য স্ট্রেচারে তোলা হলো, ঠিক যেমনভাবে মনসাকে তোলা হয়েছিল স্ট্রেচারে। সকাল 9টা নাগাদ হাসপাতালে কার পার্কিংয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিল কিটিরা। মিস্টার বুধিয়াকে কিটি জিজ্ঞেস করল, সঞ্জীবনবাবুর অবস্থা কেমন বলে মনে হচ্ছে আপনার? বুধিয়া বললেন, ডক্টর রায়ের সঙ্গে আমি একমত যে ওকে কেউটে বা কালাজ এ ধরনের কোনো সাপে কেটেছে, কারণ আঘাতটা নেমে এসেছে ওর স্নায়ুতন্ত্রের ওপর। ওর পায়ের ক্ষতটা দেখেও তাই মনে হচ্ছে। ব্লাড এক্সামিন করার পর ব্যাপারটা বলে দেওয়া যাবে। তবে সমস্যা হলো অ্যান্টিভেনাম কোনো কাজ করছে না। প্রায় 2 ঘন্টা তো হয়ে গেল। শেষ পর্যন্ত হয়তো সঞ্জীবনও। কথাটা মিস্টার বুধিয়া শেষ না করলেও তার বক্তব্য বুঝতে অসুবিধা হলো না কিটির। তিনি একটু চুপ করে থাকার পর বললেন, তবে একটা জিনিস আপনাদের বলতে পারি যে ওই বউটাকে যে সাপ কেটেছিল সে সাপ আর এ সাপ আলাদা। কারণ বউটার ক্ষেত্রে নার্ভ সিস্টেম আর ব্লাড সেল ও দুটোর ওপরই আঘাত এনেছিল বিষটা। কিটিদের কয়েক হাত তফাতে বিমর্ষ মুখে চুপচাপ দাঁড়িয়েছিল নিরুপম। বেশ কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। কিটি তাকে বলল, আপনি আরেকবার বলুন তো ঠিক কিভাবে সঞ্জীবনবাবুকে আপনি দেখতে পেয়েছিলেন? মাথা নিচু করে নিরুপম জবাব দিল, ভোরে উঠে উনি কলকাতাতে আসবেন বলেছিলেন, তবে কি কাজে তা জানি না। উনি ঘুমের ওষুধ খেয়ে শুয়েছিলেন। গতকাল মনসার দাহকার্য শেষ করে গাড়িতে ফেরার সময় উনি আমাকে বলেছিলেন আমি যেন তাকে ভোর 5টায় ডেকে দিই। আমি রোজ ভোর 4:30টায় উঠি, বাড়ির সবার আগে। নিচ থেকে ওপরে উঠলাম আমি। স্যারের দরজার কাছে গিয়ে দেখলাম পাল্লাটা সামান্য খোলা। ভাবলাম স্যার নিশ্চয়ই নিজেই তাহলে উঠে পড়েছেন। তবু বাইরে থেকে আমি যে তার কথা মতো ঘুম ভাঙাতে এসেছি তা বোঝাতে স্যারের উদ্দেশ্যে বললাম, স্যার আপনি উঠেছেন তো? বার কয়েক একথা বলার পরও যখন কোনো উত্তর এলো না, তখন আমি পাল্লাটা ফাঁক করে ভিতরে তাকালাম। দেখি স্যারের দেহটা অর্ধেক বিছানায় আর অর্ধেক মাটিতে। কাছে গিয়ে দেখলাম তার মুখ দিয়ে গ্যাঁচলা বেরোচ্ছে। জানলা দিয়ে আবছা আলো তখন ঘরে ঢুকতে শুরু করেছে। আমি সঙ্গে সঙ্গে ঘরের বাতিটাও জ্বালিয়ে ফেললাম। তারপর স্যারের ডান পাটা মেঝে থেকে তুলে তাকে ভালো করে বিছানাতে শোয়াতে যেতেই তার পায়ের পাতায় আমার নজরে এলো দাগ দুটো। আমি বুঝে গেলাম। কিটি জানতে চাইল, আপনি যখন ওপরে উঠলেন তখন অন্য কাউকে দেখতে পেয়েছিলেন বা অন্য কোনো ঘরের দরজা খোলা ছিল? সে জবাব দিল, অরিত্রদের ঘর অন্যদিকে, সেটা আমি খেয়াল করিনি। পরে অবশ্য আমার চিৎকার শুনে তারা ঘর থেকে বেরোয়। স্যারের পাশের ঘরটা অর্থাৎ ম্যাডামের ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধই ছিল, কারণ আমি তার ঘরে দরজা ধাক্কা দেবার পর তিনি দরজা খোলেন। এ কথাগুলো বলার পর সে একটু ভেবে নিয়ে বলল, তবে হ্যাঁ, একজনকে দেখেছিলাম, তবে বাড়ির ভেতরে নয়, বাইরে।
নিচের বারান্দা থেকে ওপরে ওঠার আগে জানলা দিয়ে এক ঝলকের জন্য বাগানে যেন কাশীনাথ কাকুকে দেখেছিলাম। কিটি বলল, উনি কি রোজ ভোরে বাগানে আসেন? নিরুপম জবাব দিলেন, উনি খ্যাপাটে মানুষ, কখন আসেন কখন যান তার ঠিক নেই। আমি একবার মাঝরাতে ওনাকে বাগানে ঘুরে বেড়াতে দেখেছি। মিস্টার বুধিয়া এরপর কিটির উদ্দেশ্যে বললেন, আমি তাহলে এবার যাই, আর তো এখানে আমাদের কোনো কাজ নেই। ডক্টর রায়ের লোক আমার অফিসে সঞ্জীবনের ব্লাড স্যাম্পেল পৌঁছে দেবে বলেছে। ওটা পরীক্ষা করে কী সাপ কেটেছে সেটা আপনাদের জানিয়ে দেব। কেউটে বলেই আমার ধারণা বউটার বিষের মতো অদ্ভুত কিছু হবে না বলেই মনে হয়, তবে সাপটা অনেক পরিমাণে বিষ ঢেলেছে। কিটি এবার হঠাৎ নিরুপমকে জিজ্ঞেস করল, আচ্ছা, সেদিন আপনাকে ল্যাবরেটরিতে দেখলাম ফ্রিজের মধ্যে সাপের বিষ রাখা আছে, কোন কোন সাপের বিষ আছে ওখানে? নিরুপম বলল, সব সাপেরই, যে সাপগুলো আমাদের কাছে আছে, শুধু নতুন সাপটা ছাড়া। মিস্টার বুধিয়া প্রশ্ন করলেন, নতুন কি সাপ? কিটি জবাব দিল, ন্যাট্রিক্স। ইরানের মরুভূমিতে নাকি থাকে, খুব বিষাক্ত সাপ। সঞ্জীবনবাবু একথাই বলেছেন। আপনি কিছু জানেন ওই সাপের ব্যাপারে? বুধিয়া একটু ভেবে নিয়ে বললেন, নামটা শোনা লাগলেও এই মুহূর্তে ঠিক কিছু মনে আসছে না। আমাদের দেশেই 236 প্রজাতির সাপ আছে, তার মধ্যে 50 প্রজাতি বিষধর। সারা পৃথিবীতে এ সংখ্যা 1000 ছাড়িয়ে যাবে। সব মনে রাখা সম্ভব নয়, তবে খোঁজ নিলে নিশ্চয়ই বলতে পারবো। কিটি বলল, একটা কাজ করা যেতে পারে। ল্যাবরেটরিতে যে ভেনাম স্যাম্পেলগুলো আছে সেগুলো সংগ্রহ করে পরীক্ষা করলে হয় না? যদি তার সঙ্গে মনসাকে যে সাপ কেটেছে তা ম্যাচ করে, তবে তো বোঝা যেতে পারে সাপটা কী ছিল। ন্যাট্রিক্সেরও বিষ নেওয়া যেতে পারে পরীক্ষার জন্য। মিস্টার বুধিয়া বললেন, তা অবশ্য করা যেতেই পারে। তাদের কথা শুনে নিরুপম একটু আতঙ্কিতভাবে বলে উঠল, কিন্তু ন্যাট্রিক্সের বিষ ভাঙবে কে? ওর বিষ তো ফ্রিজে নেই। বুধিয়া তার কথা শুনে হেসে বললেন, ও ব্যাপারটা আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তার কথা শুনে নিরুপম একটু আমতা করে বলল, আমাকে আপনারা ক্ষমা করবেন, স্যারের অনুমতি ছাড়া তার অবর্তমানে আপনাদের স্যাম্পেল দেওয়া বা ন্যাট্রিক্সের বিষ ভাঙতে দেওয়ার ব্যাপারটা আমি করতে দিতে পারি না। কিটি তার মুখের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর নিজের একটা ভিজিটিং কার্ড বার করে এগিয়ে দিল। নিরুপম কার্ডটা নিয়ে দেখার পর অবাক হয়ে তাকালো কিটি আর টিনার দিকে। তারপর অস্পষ্টভাবে বলল, আপনারা কি গোয়েন্দা? কিটি মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ, সেরকম কিছুই ভাবতে পারেন। আপনার স্যারই একটা তদন্তের ব্যাপারে আমাদের অ্যাপয়েন্ট করেছেন। এবার নিশ্চয়ই আপনি এ ব্যাপারে আর আপত্তি করবেন না। নিরুপম বিস্মিতভাবেই বলল, ঠিক আছে, চলুন তবে। মিনিটখানেকের মধ্যেই হাসপাতালের গেট ছেড়ে 3টে গাড়ি রওনা হলো নীলগঞ্জের উদ্দেশ্যে। পথে যেতে যেতে কিটি টিনাকে বলল, বাড়ির অন্য 3 জনের সঙ্গেও ওখানে গিয়ে কথা বলতে হবে। ন্যাশনাল হাইওয়ে 34-এ জ্যাম ছিল। পৌঁছতে প্রায় 12টা বেজে গেল। গেটম্যান দরজা খোলার পর কিটিদের গাড়িগুলো ভিতরে প্রবেশ করলো। গাড়ি থেকে নেমে কিটি বাড়িটার চারপাশে একবার তাকালো। এমনিতেই বাড়িটা নিস্তব্ধ থাকে, আজ যেন বাড়িটা আরও থমথমে লাগছে। এ বাড়িতে আসা যাওয়া করা একটা মানুষ 2 দিন আগে চলে গেছে, আর বাড়ির মালিক স্বয়ং হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। হয়তো তিনিও পৃথিবী ছেড়ে চলে যাবেন। এ দুটো ঘটনা কি খুন, নাকি নিছকই দুর্ঘটনা? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কিটির মনে। বাড়িতে ঢোকার মুখেই দরজার পাশে বিষণ্ণ মুখে নীলকণ্ঠবাবুকে দাঁড়িয়ে থাকতে দেখল কিটিরা। মিস্টার বুধিয়াকে দেখে প্রথমে তিনি একটু বিস্মিতভাবে বললেন, স্যার আপনি? তারপর নিরুপমের উদ্দেশ্যে বললেন, সঞ্জীবন এখন কেমন আছে? বুধিয়া জবাব দিলেন, হাসপাতাল থেকে খবর পেলাম, তারপর এনাদের সঙ্গে পরিচয় হলো।
এখানে চলে এলাম। নিরুপম ব্যাঙবাবুর প্রশ্নের জবাবে বলল, অবস্থা বিশেষ ভালো নয়, অ্যান্টিভেনাম কাজ করছে না। অ্যান্টিভেনাম কাজ করছে না? বিহ্বলভাবে কথাগুলো উচ্চারণ করলেন বিষণ্ণ ব্যাঙবাবু। কিটি তাকে জিজ্ঞেস করল, আপনি খবরটা পেলেন কিভাবে? ব্যাঙবাবু জবাব দিলেন, আমাকে কাশীনাথবাবু গিয়ে প্রথমে খবরটা দেন। প্রথমে খবরটা বিশ্বাস করিনি, এখানে এসে দারোয়ানের মুখে শুনলাম খবরটা সত্যি। নিরুপম হাসপাতালে নিয়ে গেছে ওকে। কিটি জানতে চাইল, কাশীনাথবাবু এখন কোথায়? ওপরে, সঞ্জীবনের স্ত্রীর কাছে, জবাব দিলেন নীলকণ্ঠবাবু। আর অরিত্র, অঞ্জনা দেবী? তারা তাদের নিজেদের ঘরেই সম্ভবত আছেন। জবাব শুনে কিটি বলল, আপনি ওপরে গিয়ে যে যেখানে আছেন তাদের সেখানেই থাকতে বলুন। কিছু কাজ সেরে আমরা তাদের সঙ্গে দেখা করতে যাব। ব্যাঙবাবু কিটির কথায় ঘাড় নাড়ল। কিটিরা এগোলো সাপের ঘরের দিকে। সেদিকে যেতে যেতে ওপর থেকে অস্পষ্ট একটা ক্রন্দন ধ্বনি ভেসে এলো কিটিদের কানে। সম্ভবত সঞ্জীবনবাবুর স্ত্রীর কান্না। ল্যাবরেটরির সামনে এসে দাঁড়ালো সবাই। নিরুপম পকেট থেকে চাবি বার করতেই কিটি জিজ্ঞেস করল, এ চাবিটা কাল রাতে কার কাছে ছিল? তালা খুলতে গিয়ে কিটির প্রশ্ন শুনে একটু যেন থমকে দাঁড়ালো নিরুপম। তারপর ইতস্তত করে জবাব দিল, আমার কাছেই ছিল। গতকাল রাতে চাবিটা ফেরত দেওয়া হয়নি স্যারকে। ল্যাবরেটরিতে ঢুকলো কিটিরা। জানলা খুলে আলো জ্বালানো হলো। তাদের ঘরে রেখে নিরুপম বাইরে গিয়ে কোথা থেকে যেন একটা বাক্স নিয়ে এলো, বিশেষভাবে তৈরি বাক্স। ভিতরে খোপ কাটা আছে। এ বাক্সে সাপের বিষ ক্যারি করা হয়। তারপর সে একটু ইতস্তত করে ফ্রিজটা খুলল। ফ্রিজের ভিতর থরে থরে কাঁচের টিউবে বিষ রাখা আছে। সাপের বিষ। প্রত্যেকটা টিউবের গায়ে লেবেল আটা, তাতে লেখা আছে সেটা কোন সাপের বিষ। ফ্রিজের ভিতরে তাকিয়ে মিস্টার বুধিয়া বললেন, এখানে যা বিষ রাখা আছে দেখছি তাতে একটা আস্ত গ্রাম নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। বিষের পাত্রগুলো এরপর সাবধানে নিরুপমের সেই বাক্সের মধ্যে রাখা শুরু করলেন মিস্টার বুধিয়া আর নিরুপম। কাজ করতে করতে মাঝে মধ্যে এক একটা কাচের টিউব হাতে নিয়ে তার গায়ের লেবেলগুলো দেখছিলেন বুধিয়া। তেমনই একটা টিউব হাতে নিয়ে দেখার সময় তিনি কিটিদের টিউবের ভেতরে থাকা ঈষৎ হলুদ তরলটা দেখিয়ে বললেন, এটা শঙ্খচূড়ের বিষ। এ বিষ একবার দেহে ঢুকলে কেউ বাঁচে না। টিনা বলল, অ্যান্টিভেনাম নিলেও নয়? মিস্টার বুধিয়া বললেন, পলিভ্যালেন্ট অ্যান্টিভেনাম নিলে হয়তো অনেক সময় বেঁচে যায়। তবে হ্যাঁ, পৃথিবীতে একজন মানুষ আছেন যিনি অ্যান্টিভেনাম না নিয়েও অনেকবার শঙ্খচূড়ের কামড় খেয়ে বেঁচে আছেন। তিনি অবশ্য আমাদেরই লাইনের লোক। বলা যেতে পারে তিনি সাপধরিয়েদের গুরু। ফ্লোরিডাতে থাকেন। বিস্মিত কিটি জানতে চাইল, কে তিনি? তিনি জবাব দিলেন, তার নাম বিল হাস্ট। চমকে উঠল কিটি। বিস্মিত টিনা বলে উঠল, বিল হাস্ট কোনো কসমেটিক প্রোডাক্ট কোম্পানির নাম নয়? মিস্টার বুধিয়া যত্ন করে সেই বাক্সর মধ্যে টিউবটা রেখে হেসে প্রথমে বললেন, ও নামে কোনো কসমেটিক্স আছে কিনা জানা নেই। সাপের বিষ নিশ্চয়ই কেউ সৌন্দর্য বৃদ্ধির জন্য মাখবে না। তবে একই নামে অনেক কিছুই থাকতে পারে। তারপর বললেন, খুব অদ্ভুত মানুষ এই বিল হাস্ট। আপনারা নিশ্চয়ই জানেন যে টাইফয়েড বা কলেরার প্রতিষেধক হিসাবে আমরা যে টিকা নিয়ে থাকি তা আসলে টাইফয়েড বা কলেরার জীবাণু। বিল হাস্ট দীর্ঘদিন ধরে নিজের দেহে সাপের বিষ ঢুকিয়ে নিজের দেহেই সাপের বিষের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছেন। এ পরীক্ষা করতে গিয়ে বেশ কয়েকবার তার প্রাণ সংশয়ও ঘটেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সফল হন। যে কারণে শঙ্খচূড় কামড় দিলেও তার আজ আর কিছু হয় না। ফ্লোরিডাতে নিজস্ব সর্পোদ্যানে প্রায় 200 সাপের কামড় খেয়ে আজও বহাল তবিয়তে বেঁচে আছেন তিনি। স্যাম্পেলগুলো বাক্সে পোড়া হয়ে যাবার পর মিস্টার বুধিয়া বললেন, এবার তাহলে আসল কাজটা করা যাক। ওই নতুন সাপটার ভেনামের স্যাম্পেল নিতে হবে। সাপের ঘরে যাওয়া যাক। তার কথা শুনে নিরুপম একটু ভয়ার্তভাবে বলল, আপনি ঠিক পারবেন তো স্যার?
মিস্টার বুধিয়া শুধু হাসলেন। সাপের ঘরে গিয়ে ঢুকলো কিটিরা। মিস্টার বুধিয়া নিজেই ঘরের কোণ থেকে স্নেক স্টিক তুলে নিয়ে টেবিলের সামনে দাঁড়িয়ে নিরুপমের উদ্দেশ্যে বললেন, সাপ আর ফানেলটা দাও। নিরুপম আর কোনো কথা বলল না। প্রথমে বিষ ভাঙার রাবারের পর্দা ঢাকা সেই ফানেল, তারপর র্যাক থেকে বাক্সটা নিয়ে টেবিলে রেখে একটু তফাতে সরে দাঁড়ালো। কিটিরাও টেবিলের বেশ কিছুটা তফাতেই দাঁড়িয়ে। পকেট থেকে রুমাল বার করে কাজ শুরু করার আগে চশমার কাঁচ মুছে নিলেন তিনি। তারপর সাবধানে বাক্সটা খুললেন। স্নেক স্টিকটা তিনি ভেতরে ঢুকিয়ে তার ডগার হুক দিয়ে ধীরে ধীরে সাপটাকে বাইরে আনলেন। সাপটার দেহের কোনো অংশ ঈষৎ হলদেটে, আবার কোথাও কালচে সবুজ। বেশ কিছুক্ষণ সাপটাকে পর্যবেক্ষণ করলেন মিস্টার বুধিয়া। তারপর হঠাৎই বিদ্যুতের চেয়েও ক্ষিপ্র গতিতে অন্য হাতে চেপে ধরলেন সাপটার গলা। স্টিক থেকে সাপটাকে খুলে নেবার পর ফানেল তুলে নিয়ে তার মধ্যে চেপে ধরলেন ন্যাট্রিক্সের মুখ। বার কয়েক তাতে কামড় বসাবার পর সাপটার মুখ থেকে ফোঁটা ফোঁটা বিষ চুইয়ে পড়তে লাগলো ফানেলের ভিতর। কাজটা শেষ হতে মিনিট 3 সময় লাগলো। তারপর সাপটাকে তিনি আবার বাক্সে পুরে ফেললেন। কিটিরা সবাই এবার এগিয়ে গিয়ে মিস্টার বুধিয়ার সামনে দাঁড়ালো। কিটি মন্তব্য করল, অবিশ্বাস্য। মিস্টার বুধিয়া আলোর দিকে ফানেলটাকে উঠিয়ে ধরে বিষটা দেখতে দেখতে বললেন, সত্যি কথা বলতে কি, এ সাপ আমি আগে দেখিনি। ওর স্বভাব চরিত্র জানা নেই আমার। তাই সাপটাকে ধরার আগে আমারও একটু টেনশন হচ্ছিল। ব্যাপারটা আমি আপনাদের বুঝতে দিইনি। যাক, আমার কাজ শেষ। কলকাতায় ফিরে গিয়েই আমি এ বিষটা নিয়ে প্রথমে পরীক্ষায় বসব। তবে অন্য সব স্যাম্পেল পরীক্ষা করতে আরও 2 দিন সময় লাগবে আমার। ভাবছি সব স্যাম্পেল নিয়ে 2 দিনের জন্য আমার স্নেক ফার্মে চলে যাব। ওখানে আমার কাজের সুবিধা বেশি। সাপের ঘর ছেড়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো সকলে। কিটি মিস্টার বুধিয়াকে বলল, আপনি বরং রওনা হয়ে যান, আমরা পরে আসছি। মিস্টার বুধিয়া বিষের বাক্স নিয়ে চলে যাবার পর কিটিরা দোতলায় সিঁড়ির দিকে পা বাড়ালো। নিরুপম নিচেই দাঁড়িয়ে রইল। দোতলায় ওঠার মুখেই আর একটু হলে ধাক্কা লাগছিল কাশীনাথ চক্রবর্তীর সঙ্গে। প্রায় হুড়মুড় করে নিচে নামছিলেন তিনি। সিঁড়ির ধাপে দাঁড়িয়ে পড়লেন তিনি। তারপর কিটিদের উদ্দেশ্যে বললেন, এবার মজা বুঝবে। বিষের জ্বালা কেমন তা টের পাবে। ঘা ফুটে বেরোবে সারা দেহে, ঘা ফুটে বেরোবে। কিটি তার উদ্দেশ্যে বলল, আপনি কি আমাদের অভিশাপ দিচ্ছেন? তার কথা শুনে প্রথমে হো হো করে হেসে উঠলেন কাশীনাথ চক্রবর্তী। তারপর চারপাশে একবার তাকিয়ে নিয়ে চাপা স্বরে বললেন, একটা কথা বলি, কাউকে বলো না তোমরা। যে মণিটা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি। কিটি জানতে চাইল, কোথায় পেলেন? বৃদ্ধ এবার চোখ পাকিয়ে বললেন, সে কথা তোমাদের বলতে যাব কেন? পথ ছাড়ো, পথ ছাড়ো। কিটিদের প্রায় ধাক্কা দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন বৃদ্ধ। ওপরের বারান্দায় উঠেই কিটিরা দেখতে পেল অরিত্রকে। কিটিদের দেখেই বেশ উত্তেজিতভাবে সে বলল, আপনারা এসেছেন? কিন্তু যার কাছে এসেছেন তিনি তো হাসপাতালে। সঞ্জীবন আঙ্কেলকে সাপে কেটেছে, শুনেছেন ঘটনাটা? অরিত্রর চোখ বেশ লাল। সম্ভবত সে এ অবস্থাতেও নেশা করে আছে। কিটি বলল, হ্যাঁ, ব্যাপারটা আমরা জানি। হাসপাতাল থেকেই আমরা আসছি। হাসপাতাল থেকেই আসছেন? সঞ্জীবন আঙ্কেল কেমন আছেন? ব্যগ্রভাবে জানতে চাইল অরিত্র। কিটি জবাব দিল, আছেন একরকম। অরিত্র এবার বিড়বিড় করে বলল, উনি না ফিরলে তো সাপের ঘর খোলা যাবে না। তাহলে আমার কি হবে? কিটি জানতে চাইল, সাপের ঘর খোলার সঙ্গে আপনার কি সম্পর্ক? ছেলেটা বলল, সাপের ঘর খোলা না হলে আমি ও জিনিস পাবো কোথায়? আমার কাছে যা ছিল সব শেষ। কি জিনিস? টিনা এবার জানতে চাইল তার কাছে। টিনার প্রশ্ন জবাবটা দিতে গিয়েও যেন কাকে দেখে থেমে গেল অরিত্র। তার দৃষ্টি অনুসরণ করে কিটিরা দেখল বারান্দাতে একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন অঞ্জনা দেবী। তবে সেটা তার নিজের ঘর নয়, রুবি দেবীর ঘরের সামনে। কিটিদের সঙ্গে তার চোখাচোখি হতেই তিনি তাদের দিকে কয়েক পা এগিয়ে এসে বললেন,
ওকে কোনো প্রশ্ন করবেন না, ও অসুস্থ। কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কিটি জিজ্ঞেস করলো, আপনার ছেলের কি অসুখ তা জানতে পারি? অঞ্জনা দেবী স্পষ্ট জবাব দিলেন, ওর নিউরো প্রবলেম আছে, ও সাপের বিষের নেশা করে, আর তার থেকে ব্যাপারটা হয়েছে। এ নেশা উনি কীভাবে ধরলেন তা জানতে পারি? ভদ্রমহিলা প্রশ্ন শুনে কিটির চোখে চোখ রেখে কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকার পর বললেন, এ প্রশ্নর জবাব এখন আমি দেব না। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? জানতে চাইল কিটি। তিনি বললেন, শুনেছিলাম আপনারা সাংবাদিক ফটোগ্রাফার, কিন্তু আপনার প্রশ্ন ও চলাফেরার ধরন দেখে আমার ধারণা হচ্ছে আপনারা অন্য কেউ। এতক্ষণ তো আপনারা সাপের ঘরে ছিলেন, তাই না? অনেকক্ষণ আগেই তো আপনাদের এ বাড়িতে ঢুকতে দেখেছি, সঙ্গে বুধিয়াও ছিলেন। ওপর থেকে একটু আগে তাকে চলেও যেতে দেখলাম। আপনারা যদি আমাদের এই বিপর্যয়ের খবর শুনে সহানুভূতি জানাতেই আসতেন, তবে সাপের ঘরে না গিয়ে আগে ওপরে আসতেন। আপনারা কি এখানে কোনো তদন্ত করতে এসেছেন? পুলিশের লোক বা ও ধরনের কেউ? কিটি জবাব দিল, আমরা পুলিশের লোক নই ঠিকই, তবে তদন্ত যে একটা করতে এসেছি সে ব্যাপারটা আর গোপন করছি না। আমরা প্রাইভেট ইনভেস্টিগেশন এজেন্সির লোক। দেখুন তবে তদন্ত করে। একটা দুর্বোধ্য হাসি ফুটে উঠল ভদ্রমহিলার ঠোঁটে। নিজের ঘরের দিকে এরপর তিনি এগোলেন। অরিত্র তাকে অনুসরণ করল। তারা দুজন নিজেদের ঘরে ঢোকার পর সে ঘরের দরজা বন্ধ হয়ে গেল, আর কিটিরা গিয়ে ঢুকল রুবি দেবীর ঘরে। খাটের এক কোণে খাটের ছত্রিটাকে জড়িয়ে ধরে বসে আছেন রুবি দেবী, শূন্য দৃষ্টি তার চোখে। খাটের কিছুটা তফাতে দাঁড়িয়ে আছেন নীলকণ্ঠবাবু। কিটি ঘরে ঢুকে খাটের কাছে গিয়ে রুবি দেবীকে জিজ্ঞেস করল, আপনি কেমন আছেন? রুবি দেবীর চোখের দৃষ্টি একই রকম রইল, যেন পাশে দাঁড়ানো কিটির উপস্থিতি টেরই পাচ্ছেন না তিনি। একটু ইতস্তত করেই কিটি তার কাঁধে হাত রেখে নরমভাবে আবার জিজ্ঞেস করল, কেমন আছেন? কিন্তু একইভাবে পাথরের মূর্তির মতো বসে রইলেন ভদ্রমহিলা। খাট ছেড়ে কিটি এবার এগিয়ে গিয়ে দাঁড়ালো নীলকণ্ঠবাবুর সামনে। চোখের ইশারায় জানতে চাইল রুবি দেবীর অবস্থা কী মনে হচ্ছে। নীলকণ্ঠবাবু চাপা স্বরে বললেন, ওনার এই অবস্থা মাঝে মধ্যেই হয়। এ আচরণ আজকের ঘটনা নয়। টানা 4-5 দিনও মাঝে মধ্যে চুপচাপ বসে থাকেন। সঞ্জীবন ডাক্তারও দেখাচ্ছিল। তারপর তিনি মাথা নেড়ে আক্ষেপের সুরে বললেন, সঞ্জীবনের কিছু হয়ে গেলে ওনার কি হবে কে জানে। হাজার কাজের মধ্যেও ওর খেয়াল রাখতে সঞ্জীবন কখনো ভুলতো না। শেষ হলো হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা রহস্য গল্প বিষের ছোবলের 4র্থ পর্ব। আজকের পর্বটি শুনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। গল্পের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।